সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারের দেশ চালানো উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করা শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি দ্রুত নির্বাচন চায়, এ ধারণা ভুল। নির্বাচন দিলে দেশে অস্থিরতা ও সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটার হওয়ার বয়স ১৭ বছর করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে একমত নন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটি করা হলে নির্বাচন আয়োজনে আরো দেরি হবে। নতুন একটি প্রস্তাব দিয়েছেন, সে প্রস্তাব দিয়েছে ১৭ বছর হবে আপনার ভোটার হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে। মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। উপদেষ্টারা জনজীবনে স্বস্তি আনার উদ্যোগ নিচ্ছেন না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। সেখানে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের নথি ছিল বলেও দাবি তার। সকালে রংপুরের মিঠাপুকুরে আগুন নেভাতে গিয়ে সচিবালয়ের সামনে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের স্বজনদের সঙ্গে দেখা করে এসব কথা বলেন তিনি। জানান, দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনো গা ঢাকা দিয়ে আছে। শেখ হাসিনার অর্থ পাচার ও বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের নথিপত্র ধ্বংস করতেই এ আগুন লাগানো হয়েছে বলে দাবি তার। আর এসব ষড়যন্ত্রের কারণে নয়নের মতো ত্যাগী ও নিরীহদের জীবন যাচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভী। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি মেরে আছেন, এটা বলা যেতে পারে। তারা ঘাপটি মেরে আছেন। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। আগুনের ঘটনায় নিরাপত্তার কথা মাথায় রেখে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ হয়েছে। তবে যে কোনো প্রেস ইভেন্টের জন্য দৈনিক অস্থায়ী কার্ড দেবে মন্ত্রণালয়। এছাড়া দ্রুতই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনার পাশাপাশি নতুন কার্ড ইস্যুর কাজ শুরু হবে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সকালে এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন কার্ডের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে নতুন আবেদনের আমন্ত্রণ জানানো হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগে শুক্রবার কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের অন্য স্থায়ী অস্থায়ী সব পাস বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই গণহত্যার বিচারে কোনো গাফিলতি হচ্ছে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখেই বিচার কাজ সম্পন্ন করা হবে। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে দায়ের হওয়া গায়েবী মামলার আনুমানিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে। আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫১টি জেলা থেকে গায়েবী মামলার আনুমানিক হিসাব পেয়েছে। আরও ১৩ জেলা থেকে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। আমরা বিচার করতে বদ্ধপরিকর এবং এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি
এটা আপনারা দেখবেন কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি। সবকিছু, বিচারক, প্রসিকিউশন, ইনভেস্টিগেশন, সবকিছু। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে নৌবন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে, আটকা পড়েছে হাজার হাজার টন পণ্য। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। শনিবার দ্বিতীয় দিনে কর্মসূচির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন নৌবন্দরে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও 17টি ঘাটে আটকা পড়েছে 4.5 লাখ টন পণ্য। শ্রমিকরা জানিয়েছেন, চাঁদপুরে নাবিক সহ 7 ক্রু হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আমাদের মূল দাবি হলো হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা চাই এখনই সমাধা হয়ে যাক। আমাদের দাবিগুলো যদি রাষ্ট্র এখন মানে, আমরা এখন থেকে আমাদের শ্রমিকেরা কর্মতে চলে যাবে। আমরাও চাই না যে ওরা বকেয়া বসে থাকুক, কিন্তু ওরা শ্রমিক, আমরাও শ্রমিক। ওরা এখন আমাদেরকে বলতেছে আপনারা যে শ্রমিক, আমরাও শ্রমিক। আমার বাইরে যখন হত্যা হয়েছে, ওদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কষ্ট হলো আমরা ধৈর্য ধরবো, কোনো সমস্যা নেই। খুলনা, মংলা ও নওপাড়া নৌবন্দরে কর্মবিরতির কারণে আটকা পড়েছে শতাধিক জাহাজ। এসব জাহাজে সার, কয়লা, তেল, পাথর সহ নানা পণ্য রয়েছে। যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান বিচার না হবে ততক্ষণ কর্মবিরতি চলবে। আমাদের এটা দাবি দেওয়া বা শ্রমিকদের ক্ষতিপূরণ না দেয় সে পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। চাঁদপুরে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে 2 দিন ধরে পাবনা ও ফরিদপুর অঞ্চল থেকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি সহ বিভিন্ন পণ্য আনা যায়নি। এতে জেলায় এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জেলার 15টি ছোট বড় ঘাটে আটকা পড়েছে প্রায় 550 জাহাজ। তেল, আলু, পেঁয়াজ এবং কাঁচামাল, কাঁচা তরকারি এগুলিও আসে, এই 2 দিন ধরে আসে না, এই কারণে দাম বাড়তে পারে। কোনো আমদানি রপ্তানি হচ্ছে না, কোনো আমদানি হইতেছে না, যার কারণে সর্বকিছুর দাম বৃদ্ধি পাইতেছে। লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট, চর আবদুল্লাহ, চর গজারিয়ায় পণ্যবাহী শতাধিক লাইটারের জাহাজ আটকা পড়েছে শ্রমিকদের ধর্মঘটে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন। সব মামলা থেকে খালাস পাওয়ায় দীর্ঘ 13 বছর পর দেশে ফিরেছেন তিনি। শনিবার বেলা 11:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কায়কোবাদ। তার আগমনে বিমানবন্দর এলাকায় অনেক নেতাকর্মী জড়ো হন। নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত সেনা, পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। বলেন, জুলাই আন্দোলনে শহীদদের সাথে বেইমানি করা যাবে না। কুমিল্লা 3 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দেউলিয়া হওয়ার পথে থাকা 10টি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকদের তিনি জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়িয়েছে। গভর্নর আরও বলেন, 5 মাসে দেশের রেমিটেন্স প্রবাহে 2 অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। প্রথম দিকে যে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার শঙ্কায় ছিল, সেগুলো ঘুরে দাঁড়াচ্ছে বলে জানান আহসান এইচ মনসুর। তার মতে এসব ব্যাংক পড়ে যাওয়ার শঙ্কা কেটে গেছে। সব মিলিয়ে ইসলামী ব্যাংক এখনও শীর্ষে অবস্থান করছে জানিয়ে গভর্নর বলেন, ব্যাংকটি আন্তর্জাতিক মানে পৌঁছানোর পথে রয়েছে। একেবারে যেটা আইএমএফ এর ডেফিনেশন অনুযায়ী সবচেয়ে কম লেভেলটাকে ধরা হয়, সেটা লেভেলটা এখন 20 থেকে 21-এর মধ্যে আছে। অনেকগুলো ব্যাংকই দেউলিয়ার পথের দিকেই যাচ্ছে। এখন আবার তাদের মধ্যে অনেকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। যেমন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়ে গেছে। তো এটা তো কি বলবো, একটা ডায়নামিক সিচুয়েশন। দেশের ব্যাংক খাতে দুর্দশার জন্য ব্যাংক পরিচালক, কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও সমানভাবে দায়ী বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে ন্যাশনাল ব্যাংকের রিজিওনাল বিজনেস কনফারেন্সে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। মিন্টু অভিযোগ করেন, অতীতে বাংলাদেশ ব্যাংক যথাযথ দায়িত্ব পালন না করার কারণেই এখন ব্যাংকগুলোর বেহাল অবস্থা। তারল্য সংকটে হিমশিম খাচ্ছে অনেক ব্যাংক। এ সময় এলসি খোলার হার বাড়ানোর পাশাপাশি ব্যাংকের আয় বাড়ানোর নানা পরামর্শ দেন আব্দুল আওয়াল মিন্টু। ন্যাশনাল ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য সহ চট্টগ্রামের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশ নেন।
আজকে ব্যাংকের যে দুর্দশা, শুধু ন্যাশনাল ব্যাংক না, আরো ব্যাংকের কথা বলতেছি, এই দুর্দশার জন্য যত না আমাদের ডাইরেক্টররা দায়ী, যত না ম্যানেজাররা দায়ী, সবাই কিন্তু দায়ী। কেউ কিন্তু যে দায়ী না তা না, বাংলাদেশ ব্যাংক অতটুকুই দায়ী। এক বছরে অভিবাসন কমেছে 30.8%, তবে এবছর রেমিটেন্স বাড়বে 33%। ব্যাংকগুলোর উপর অভিবাসীদের আস্থা ফিরে আসাই এর কারণ বলছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রামরু। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি ও প্রকৃতি 2024 বিষয়ক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি। সুখবর নেই অভিবাসন খাতে। 5 বছরে 95% অভিবাসী গেছেন 10টি দেশে, আর এবছর মাত্র 6টি দেশে গেছেন 90% অভিবাসী, অর্থাৎ কমেছে অভিবাসীদের গন্তব্য দেশের সংখ্যা। কমেছে নারী অভিবাসনও। এবছর বিদেশে গেছেন 54,000 নারী কর্মী। অদক্ষতা ও গন্তব্য দেশের মনোভাব না বোঝা এক্ষেত্রে বড় কারণ। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। গবেষণা বলছে, সার্বিকভাবে অভিবাসন কমলেও জুলাইয়ের পর বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। নভেম্বর পর্যন্ত আমাদের কাছে ডেটা আছে, এটা যেভাবে বেড়েছে বা তাতে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবারে রেমিটেন্স কিন্তু 26.4 বিলিয়ন ডলারে পরিণত হবে, যেটা গত বছরে 21.9 বিলিয়ন ছিল। রামরু বলছে, 4 বছরে রিক্রুটিং এজেন্সির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। 2 বছরে লাইসেন্স পেয়েছে 800 নতুন এজেন্সি। গন্তব্য দেশের সংখ্যা কমা ও বাজার হারানোর পেছনে দায়ী অব্যবস্থাপনা ও দুর্নীতি। তবে সরকার চাইলে অভ্যন্তরীণ দুর্নীতি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। 2021 সালে যে অ্যাপ তৈরি হয়েছিল, যেই সব বিষয় থেকে তারা টাকা সংগ্রহ করেছে, আমি এখানে একটা ফিগার ড্র করার চেষ্টা করেছি। এই পরিমাণ টাকা প্রবাসী অ্যাপ, তারপরে হচ্ছে সরকারের আইসিটি এবং আরেকটি এনজিও, এটা কিন্তু অকারণে অভিবাসীদের কাছ থেকে নিয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রবাসীদের ইন্স্যুরেন্সের টাকা কমানোর প্রস্তাব দিয়েছে রামরু। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি ক্রয় বিধিমালার দুর্বলতায় এখনো আগের ঠিকাদার সিন্ডিকেটেরই কাজ পাওয়ার সুযোগ বেশি। সেই সঙ্গে প্রতিযোগিতা কম থাকায় প্রকল্পে থাকছে অতিরিক্ত ব্যয়ের ঝুঁকিও। এ অবস্থায় সরকারি কেনাকাটার দরপত্রে 10% মার্জিনের বিধান বাতিলের সিদ্ধান্ত হয়েছে। দেশের স্বার্থে যা দ্রুত কার্যকরের তাগিদ বিশ্লেষকদের। সরকারি উন্নয়ন প্রকল্প ও কেনাকাটায় বছরে খরচ হয় 2.5 লাখ কোটি টাকার বেশি। এজন্য 2011 সালে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি চালু হয়, যেখানে প্রস্তাবিত ব্যয়ের 10% কম বা বেশি দরদাতা নিলামে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। সেই সঙ্গে অভিজ্ঞতা না থাকায় কাজ পান না নতুন ঠিকাদাররা। এসব বিধানকে প্রতিযোগিতা বিরোধী মনে করে বিশ্ব ব্যাংক ও পর্যবেক্ষকরা। এমন অবস্থায় অর্থ পরিকল্পনা সহ 4 উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাদের সভা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং প্রকিউরমেন্ট বিধিমালা 2008 সংশোধনের। কোন টেন্ডার পদ্ধতি ভালো খারাপ নির্ভর করবে সেই দেশের দুর্নীতি কতদূর, সেই দুর্নীতি কি শুধু যারা ঠিকাদার তারা নাকি যারা কাজটা দেয় তাদেরও দুই পক্ষেরই দুর্নীতি, এসব অনেক বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে খুব সোজা একটা জিনিস হলো যে আমি যদি এখন একটা টেন্ডার দিই এবং বলি যে আপনাদের অভিজ্ঞতা কত 15 বছরে বা 10 বছরে কার বেশি, তাহলে বোঝাই যায় কোন সিন্ডিকেটগুলোর অভিজ্ঞতা সবচেয়ে বেশি হবে। সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রেও বলা হয়, অসাধু ঠিকাদার, রাজনীতিক আমলাদের সিন্ডিকেটে উন্নয়ন ব্যয়ের 40% পর্যন্ত লোপাট হয়েছে। আর বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ বলছে, গত 12 বছর সরকারি নিলামে শীর্ষ 5 ভাগ ঠিকাদারের কাজ বেড়েছে 21%। বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতা না থাকায় কমেছে কাজের মান, বেড়েছে অপচয়, দুর্নীতি। পছন্দের লোক যারা, তাদেরকে গোপনে এটা জানিয়ে দেওয়া হয়। সেজন্য আপনি দেখছেন যে নির্দিষ্ট কিছু লোকজনই সবসময় পায়, কারণ বাকিরা অন্ধকারে ঢিল ছড়ে, সুতরাং তারা 10% উপরে বা নিচে চলে যায়। দুর্নীতি এবং এন্টি কম্পিটিটিভ রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন হয়ে গেল। এটাকে অনতি বিলম্বে বাতিল করা দরকার।
বিশ্বব্যাংক বলছে পূর্ণ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সরকারি কেনাকাটায় 40% পর্যন্ত অর্থ সাশ্রয় সম্ভব। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।